আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি চৌধুরী মোহাম্মদ রেজাউল করিম। আজকে আমরা একটি নতুন ধারাবাহিক শুরু করব এবং আমাদের এই টপিকটা হচ্ছে বিসিএস ইংলিশ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অ্যান্ড সলিউশন। এবং এই ধারাবাহিকে আমরা বিসিএস এর বিগত বছরে আসা এমসিকিউজ গুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে এগুলোকে আমরা সঠিক করে উত্তর দিতে পারি এবং তার সাথে যেই ধরনের গ্রামাটিক্যাল রুলস গুলো আছে বা যে তথ্যগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আজকের আমাদের প্রথম যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দশম যে বিসিএস এসেছিল সেই দশম বিসিএস এর ইংলিশ পার্টটা নিয়ে। আমরা এখন কোশ্চেনগুলো দেখব। কোশ্চেনগুলো সলিউশনের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সাধারণত ইংলিশের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, অর্থাৎ একটা গ্রামাটিক্যাল পার্ট থাকে আর একটা হচ্ছে আমাদের লিটারেচারের যে পার্টটা আছে সেটা থাকে। সো গ্রামাটিক্যাল পার্টগুলো হচ্ছে আমরা আলোচনা করতে পারি এবং কিভাবে আমরা এই কোশ্চেনগুলোকে সলভ করতে পারি, সেই ক্ষেত্রে কোন রুলস আমরা ব্যবহার করব সেগুলো আমরা জেনে নিব এই ক্লাসগুলোর মাধ্যমে। আর লিটারেচার পার্টটার ক্ষেত্রে আমরা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার এবং তার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করার। তবে লিটারেচার পার্টে যদি আমাদেরকে ভালো করতে হয় তবে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পার্টিকুলার ফেজ ওয়াইজ আমাদের এই ইংলিশ লিটারেচারকে জানতে হবে, সেটা হোক পয়েমের ক্ষেত্রে, সেটা হোক আমাদের একটা ড্রামার ক্ষেত্রে বা একটা পার্টিকুলার যে পয়েট আছেন অথবা ড্রামাটিস্ট আছেন অথবা নোভেলিস্ট আছেন, সেই ব্যাপারগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সো এইভাবে করে যদি আমরা লিটারেচার পার্টটা পড়তে পারি তাহলে লিটারেচার নিয়ে আমাদের তেমন কোনো ঝামেলা হবে না। আমরা 100% এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা উত্তরটা সঠিকভাবে দিতে পারবো। সো আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের এই আলটিমেটলি সলিউশন ক্লাসটা। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটার হেডিংটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তার মানে খুব সহজেই বুঝিয়ে দিচ্ছে যে এই সেন্টেন্স যেটা কিনা পরবর্তীতে দেয়া আছে ডান পাশে, এই সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য কোন অল্টারনেটিভটাকে আমরা বেছে নিব, অর্থাৎ এখানে কিছু অপশনস দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি কোশ্চেনটা কি আছে। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু। তার মানে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে এই ক্ষেত্রে এই সেন্টেন্সটায় ইফ আছে। ইফকে সাধারণত আমরা বলে থাকি সাবঅর্ডিনেট কনজাংশন, এবং এই ইফ যেই সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। আমরা জানি যে স্ট্রাকচারালি তিন ধরনের সেন্টেন্স আমরা পেয়ে থাকি, সিম্পল, কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সো এই তিন ধরনের সেন্টেন্স গুলো সাধারণত আমরা একটা জিনিস আছে যেটাকে আমরা বলি ক্লজ, এই ক্লজ দ্বারা চিনে থাকি, অর্থাৎ বাক্যাংশ। এই ক্লজ গুলো দুই ধরনের হয় মূলত, একটাকে আমরা বলি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটার আরেকটা নাম হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এই ক্লজ গুলো সহসাই একটা সেন্টেন্স তৈরি করতে পারে এবং সেই সেন্টেন্সটার যেই অর্থগত ব্যাপারটা আছে সেটা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাধারণত আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ যেটা কিনা সাহায্যকারী বাক্যাংশ। সো সেই ক্ষেত্রে এগুলো মূল যে বাক্যাংশটা আছে অর্থাৎ মেইন ক্লজটা সেগুলোর উপর নির্ভর করে। সো সেই ক্ষেত্রে ইফ যুক্ত যে অংশটুকু আমরা পেয়ে থাকি ইফের পরবর্তীতে, সেই অংশটুকুই হচ্ছে মূলত সাবঅর্ডিনেট ক্লজ। সো এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে ইফ হি হ্যাড বিন able to do, এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ঠিক এর আগের অংশটাকে কি করব, সলভ করব, অর্থাৎ মেইন ক্লজটাকে পরিপূর্ণভাবে সঠিক একটা অ্যান্সার লেখার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমরা দেখছি যে সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং সাধারণত এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কন্ডিশনালস এর আকারে পড়ে থাকি। আমরা জানি যে ইংলিশ গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস অথবা আমরা কন্ডিশনালস বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা মূলত তিন ধরনের কন্ডিশনালকে পড়ে থাকি, যেটাকে আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল বলে থাকি।
এছাড়াও দু ধরনের কন্ডিশনাল আছে, যেটাকে আমরা জিরো কন্ডিশনাল বলি, আর একটা হচ্ছে আমাদের মিক্সড কন্ডিশনাল। সো সেগুলো আমরা একটু পরে জানবো। এই পার্টিকুলার কোশ্চেনটা অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের এই তিনটা কন্ডিশনালস এর স্ট্রাকচার জানাটা খুবই জরুরি। তাহলে আমরা যদি একটু স্ট্রাকচারের দিকে খেয়াল করি, আমাদের ফার্স্ট কন্ডিশনালটা আমরা এভাবে পেয়ে থাকি যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেখানে মূলত যে ভার্বটা আছে সেই ভার্বের V1 অর্থাৎ বেস ফর্ম অথবা আমরা প্রেজেন্ট যে ফর্মটা আছে সেটা বসিয়ে থাকি। তারপর আমরা যেটা করি ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করেছে, অর্থাৎ আমাদের যে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে যেটা কিনা বেসড অন উইল অর শ্যাল প্লাস V1 এটার উপর, সেই ধরনের একটা স্ট্রাকচার আমরা পেয়ে থাকি। আচ্ছা, এছাড়া মাঝে মাঝে এই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটের জায়গায় সাবস্টিটিউট করে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল গুলো ইউজ করে থাকি। কিভাবে? যেমন আমরা অনেক সময় শুড অর মে, মাঝে মাঝে আমরা মাস্টও ব্যবহার করি, প্লাস বেস ফর্ম যেটাকে আমরা V1 বলতেছি, এটা হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব। আর সেকেন্ড কন্ডিশনালটা আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে, এবং এই পাশে মাস্ট বি আমরা ফার্স্ট কন্ডিশনালটাকে বসাবো। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের উড অর কুড অর মাইট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। আর থার্ড কন্ডিশনালে আমরা বলে থাকি যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। সো এই যে পারফেক্ট কন্ডিশনালটা আছে সেটা স্ট্রাকচারটা কেমন? সেটা স্ট্রাকচারটা হচ্ছে এইরকম যে সাবজেক্ট প্লাস উড অথবা মাইট অথবা উড প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। একটু বড় সড়ো মনে হচ্ছে, বাট আমরা যদি একটু খেয়াল করি সাবজেক্ট থাকবে, উড মাইট অথবা কুড হবে, এবং তার সাথে হ্যাভ বসবে প্লাস V3 বসবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাহলে এখন কিন্তু আমরা ইজিলি কিছু জিনিস খেয়াল করতে পারি, অর্থাৎ আমাদের যে অপশনগুলো আছে সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারগুলো দেখতে পারি। সো আমরা যখন এক্সাম হলে থাকবো তখন খুব দ্রুত করে এই স্ট্রাকচারগুলো আমাদের মনে রাখতে হবে এবং সেই স্ট্রাকচারগুলো আমরা অ্যাপ্লাই করব। সো একটু দেখি, এই ক্ষেত্রে আমাদের এইখানে আছে মানে আছে যে ব্যাপারটা সেটা হচ্ছে হ্যাড প্লাস V3, তার মানে খুব ইজিলি আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই পাশে যদি পাস্ট পারফেক্ট টেন্স প্লাস ইফ থাকে তাহলে পরের পাশে কিন্তু পারফেক্ট কন্ডিশনালটা হবে। তার মানে আলটিমেটলি এই যে অংশটুকুতে আমাদের খুঁজতে হবে, এখানে সাবজেক্ট অলরেডি দেয়া আছে, আমরা সাবজেক্টের পরে যেটা খুঁজবো সেটা হচ্ছে, আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে নেই, আমরা খুঁজবো হচ্ছে এই উড অথবা মাইট অথবা কুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এইটুকু যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। তাহলে প্রথম অপশনটা আছে উড কাম, তার মানে কিন্তু বুঝতে পারছি এক্ষেত্রে আমরা 100% যে পাস্ট কন্ডিশনালটা ছিল, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড কুড বা মাইট প্লাস V1, সেই জিনিসটা পাচ্ছি। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। দেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে may have come, কিন্তু আমরা কিন্তু বলেছি যে পারফেক্ট কন্ডিশনালে উড মাইট অথবা কুড বসবে, এখানে কিন্তু মে বসতে পারবে না। তাহলে আনফরচুনেটলি যদিও এখানে হ্যাভ ছিল দেন V3 ছিল, তারপর আমরা এটাকে অ্যান্সার হিসেবে নিতে পারছি না। তারপরে দেখি আমরা ডি নাম্বার আছে may come, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ নেই, সো 100% আমরা এই অ্যান্সার হিসেবে নিব না। সো উপরে যেটা আছে বি নাম্বার would have come, এটা কিন্তু মোটামুটি আমাদের পুরোপুরি ক্রাইটেরিয়াটাকে ফিল আপ করছে। অর্থাৎ এই যে আমাদের উড আছে, এই যে আমাদের হ্যাভ আছে, এবং এই যে আমাদের V3 মানে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা আছে, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটাকে নিয়ে নিতে পারি যে উড হ্যাভ কাম। দ্যাট মিনস সেন্টেন্সটা কি দাঁড়ালো? সেন্টেন্সটা দাঁড়ালো এইরকম যে হি উড হ্যাভ কাম টু সি আস if he had been able
টু ডু। তাহলে এই সেন্টেন্সটা একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং আলটিমেটলি এটি থার্ড কন্ডিশনালকে নির্দেশ করছে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের বারবার আসবে এবং বহু প্রতিযোগিতামূলক পরীক্ষায় কন্ডিশনালস থেকে কোশ্চেন এসেছে। সো আমাদেরকে একটু খেয়াল রেখে উত্তরগুলো করতে হবে। পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। একই ধরনের আমাদের ডায়ালগ, অর্থাৎ আমাদের যে ডিরেকশনটা আছে সেটা আমাদের বুঝতে হবে যে ডিরেকশনটা খুব ইজি, যে একটা অল্টারনেটিভ চুজ করতে হবে, আমাদের একটা সেন্টেন্স দেয়া আছে সেই সেন্টেন্সটা অনুসারে। তাহলে এখানে আমরা দেখছি যে হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার। সো এইটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এখানে একটা ক্লজেই সেন্টেন্সটা তৈরি হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে কি হতে পারে, বেস্ট পসিবল অ্যান্সারটা কি হতে পারে। হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার। ওকে, সো আমরা একটু খেয়াল করব যে এটা হচ্ছে একটা রোগজনিত ব্যাপার, অর্থাৎ ফিভার মানে কি আমরা বলি হচ্ছে জ্বর। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে হি হ্যাড আ ড্যাশ অফ ফিভার, সেই ক্ষেত্রে এইটা একটা রোগের কথা বলা হয়েছে। সো এখানে কিছু অপশন আছে যে স্ট্রং অ্যাটাক, সিভিয়ার অ্যাটাক, সিরিয়াস অ্যাটাক, ব্যাড অ্যাটাক। সো সেই ক্ষেত্রে আমরা একটু বুঝি যে সাধারণত রোগগুলোকে যখন আমরা বুঝাই, যখন এর মাত্রাটা তীব্র কোনো কিছু বোঝাতে হয়, তখন আমরা সাধারণত সিভিয়ার শব্দটাকেই ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে আমরা যদি বলি যে স্ট্রং অ্যাটাক, অথবা আমরা যদি বলি ব্যাড অ্যাটাক অথবা সিরিয়াস অ্যাটাক, এটা আসলে একটু যে বাক্যের অর্থগত যেই মিলটা সেটাকে কি করতে পারে না, সঙ্গতিপূর্ণ করে তুলতে পারে না। অর্থাৎ আমরা যদি বলি হি হ্যাড এ স্ট্রং অ্যাটাক অফ ফিভার, আসলে স্ট্রং শব্দটাকে আমরা বলতেছি প্রচন্ড বা শক্তিশালী। সো এই প্রচন্ড বা শক্তিশালী শব্দটা সাধারণত এখানে কি হচ্ছে না, এখানে আসলে এই সেন্টেন্সটার সাথে আমরা মেলাতে পারছি না। সেম ভাবে আমরা যদি বলি সিরিয়াস অ্যাটাক, সিরিয়াস মানে হচ্ছে সাধারণত আমরা বলি যে গুরুতর। সো এই যে গুরুতর ব্যাপারটা হচ্ছে, এই ক্ষেত্রে সিরিয়াস কথাটা সাধারণত আমরা রোগের সাথে খুব কমই ইউজ করি, স্পেশালি কোনো পার্টিকুলার যে ডিজিজ আছে সেগুলোর সাথে। আর ব্যাড শব্দটা, ব্যাড হচ্ছে আরেকটা অ্যাডজেক্টিভ। সো এই ব্যাড অ্যাডজেক্টিভটা আমরা সাধারণত মন্দ অর্থে বুঝাই। সো মন্দ ধরনের ফিভার, এই কথাটা সাধারণত কিন্তু আমরা আমাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলায় ব্যবহার করি না। তো সেই ক্ষেত্রে কি হয় যে সিভিয়ার আছে, সিভিয়ার শব্দটা সাধারণত প্রবল অথবা কঠোর এই ধরনের অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। তো সাধারণত একটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি যে এই ধরনের পার্টিকুলার ডিজিজ যেখানে আমরা পাবো, সেই সব ক্ষেত্রে আমরা এই সিভিয়ার শব্দটাকে বেশি ইউজ করে থাকি, অ্যাপার্ট ফ্রম স্ট্রং, সিরিয়াস, ব্যাড। সো সেই ক্ষেত্রে অ্যান্সারটা আমরা নিব হচ্ছে সিভিয়ার অ্যাটাক। এবং এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় সময় আসে এই ডিজিজের ক্ষেত্রে। এই কোনো কিছু মাত্রা যদি আমরা বোঝাই, সেই মাত্রা বোঝানোর ক্ষেত্রে সিভিয়ার শব্দটা হচ্ছে একদম দারুণভাবে মিলে যায়। এবং এটাকে যদি আরো সহজ করে দিই, আমি বলতে পারি যে তীব্র। হি হ্যাড এ সিভিয়ার অ্যাটাক অফ ফিভার, অর্থাৎ তার একটা তীব্র ধরনের একটা জ্বরের মানে তার ভেতরে দেখা গেছে, এই ধরনের একটা ব্যাপার চলে আসবে। সো ইজিলি আমরা কিন্তু এটার অ্যান্সারটা এইভাবে দিতে পারি। এরপরে যে কোশ্চেনটা আছে এইটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা পড়ে থাকি, বিভিন্ন ধরনের সেন্টেন্সের কথা যদি আমরা বলি স্ট্রাকচারালি, মিনিং ওয়াইজ। সো সেই সব ক্ষেত্রে আমরা এই যে এখানে যে অপশনগুলো আছে, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা পড়ে থাকি, কিন্তু আমাদেরকে কি করতে হবে, কারেক্ট সেন্টেন্স কি করতে হবে, চুজ করতে হবে। তার মানে হচ্ছে আমি যদি বলি যে আমি ভাত খাই, আই রাইস ইট। এখন সাধারণত রাইস মানে হচ্ছে ভাত, আমরা ধরে নেই, ইট মানে হচ্ছে খাওয়া, আই হচ্ছে আমি, এটা সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে কি বাক্যটা সঠিক হলো? এটাকে কিন্তু আমরা সঠিক বাক্য বলি না, কারণ সেই ক্ষেত্রে কিন্তু একটা বেসিক যে রুলসটা আছে যে এস প্লাস ভি প্লাস ও, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কিন্তু এখানে অমান্য করা হচ্ছে। অর্থাৎ এই বাক্যটা আমাদের নেওয়া যাবে না, এটা আমরা অগ্রাহ্য করব। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলতাম যে আই ইট রাইস, তাহলে কিন্তু বাক্যটা খুব ইজিলি আমরা বুঝতেও পারি এবং সেন্টেন্সটাও সঠিকভাবে আমাদের লেখা হয়। তো এই ধরনের যে কারেক্ট সেন্টেন্স গুলো ধরতে হয়, চুজ করতে হয়, এই ধরনের কোশ্চেন প্রচুর আসবে। তো আমরা একটু দেখি যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের কোন সেন্টেন্সটা কারেক্ট। আই আস্কড জাভেদ হ্যাড হি পাস্ট। আমরা একটু বুঝার চেষ্টা করি। আই আস্কড জাভেদ হ্যাড হি পাস্ট, এই পার্টিকুলার যে বাক্যটা, এই ক্ষেত্রে আমরা যদি এটাকে ভাগ করে নেই তাহলে বুঝতে পারবো যে এখানে দুইটা ঘটনা আছে। অর্থাৎ আমি জাভেদকে জিজ্ঞাসা করেছি
সে পাস করেছে কিনা সেই ব্যাপারে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে আই আস্কড জাভেদ হ্যাড হি পাসড, এখানে কিন্তু কোনো প্রকার ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া নেই, অথবা এখানে কোনো প্রকার ইন্ডিকেটর দেওয়া নেই যে সে পাস করেছে কি না। সো সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা কিন্তু এমনিতেই একটি ভুল সেন্টেন্স। আমরা যদি পরের বাক্যটা দেখি যে আই আস্কড জাভেদ ইফ ইউ পাস্ট, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে আমরা জাবেদকে বোঝাচ্ছি, জাবেদ হচ্ছে আমাদের কি একটা থার্ড পারসন, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সেকেন্ড পারসন দিয়ে এটাকে কি করতে পারবো না, সাবস্টিটিউট করতে পারবো না। সো এই ক্ষেত্রেও কিন্তু সেন্টেন্সটা কখনোই সঠিক বলে বিবেচিত হবে না, যদিও এখানে কিন্তু ওই যে কি না কথাটা আমরা বললাম এই ইফ এখানে নিয়ে এসেছে। সাধারণত দুইটা এই ধরনের ক্লজকে একত্র করতে হলে এই ইফ অথবা ওয়েদার এই ধরনের আমরা সাবঅর্ডিনেট কনজাংশন গুলোকে ব্যবহার করি। সো সেই ক্ষেত্রে একটা সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা সাধারণত অর্থের দিক থেকে সঠিক সেন্টেন্স না। তারপর যদি একটু দেখি যে আই আস্কড জাভেদ দ্যাট হি পাসড, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে দ্যাটটা আমরা এখানে ইউজ করেছি, আমরা যদি একটু চিন্তা করি যে এটা যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, সো সেই ক্ষেত্রে আই আস্কড জাভেদ দ্যাট হি পাসড এটা কিন্তু সঠিক অর্থ দিচ্ছে না। তার কারণ কি? কারণ হচ্ছে এইখানে আমি 100% একটা মানুষকে বোঝাচ্ছি, রাইট? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে একটা নাউন আছে জাভেদ। সো সেই ক্ষেত্রে এই দ্যাট হি পাসড, সে কি করেছে বা সে কি বিষয়ে পাস করেছে বা সে পাস করেছে কিনা, এটা কিন্তু স্পষ্ট করে এখানে বোঝা যাচ্ছে না। সো সেই ক্ষেত্রে 100% আমরা এইটাকেও সঠিক বাক্য হিসেবে ধরতে পারি না। সো বাকি রইল আমাদের এই বি নাম্বার। সো এই ক্ষেত্রে দেখি আমরা যদি বাক্যটাকে দুই ভাগে ভাগ করি তাহলে এইরকম দাঁড়াবে যে আই আস্কড জাভেদ এবং হি হ্যাড পাসড। এখন ব্যাপারটা হচ্ছে আমি জাভেদকে আস্ক করেছিলাম যে সে পাস করেছে কিনা। তাহলে একটু আগেই কিন্তু আমরা একটা জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে কি যে সাধারণত যে এই ইফ যুক্ত যে অংশগুলো থাকে এগুলোর পরে আমরা কি করি, আমরা হচ্ছে কিছু গ্রামাটিক্যাল রুল ফলো করি ফার্স্ট অফ অল। আর সেই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি এই দুইটা বাক্যাংশকে সাধারণত এই ইফটা কি করেছে, অ্যাড করেছে। সো সেই ক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারছি যে এই যে ক্লজটা যে আই আস্কড জাভেদ, তাহলে এটা একটা কি কোশ্চেন করা হচ্ছে, আমি নিশ্চিত না, আমি অনিশ্চিত আছি। সো এই অনিশ্চয়তাটাকে বোঝানোর জন্য আমরা ইফ অথবা ওয়েদার ইউজ করে থাকি, এবং তারপরে খুব সুন্দর করে কিন্তু এই যে আমার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা V3 বলি আমরা বসিয়ে দিলাম। তাহলে এইটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য। সো আমরা এইটাকে খুব সহজেই অ্যান্সার হিসেবে নিতে পারি। সো এই যে ইফ কানেক্টরসটার মাধ্যমেই কিন্তু আমরা কি করতে পারলাম, এই পার্টিকুলার সেন্টেন্সটাকে সঠিক হিসেবে বিবেচিত করতে পারি। পরবর্তী সেন্টেন্সটা আমরা একটু দেখি। পরবর্তী যেই কোশ্চেনটা আছে সেইখানেও আলটিমেটলি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এই কথাটা বলা আছে। সো এই পরবর্তী কোশ্চেনটা যদি আমরা এখন সলভ করতে যাই তাহলে আমরা একটু দেখব যে কিভাবে আমরা এই পরবর্তী কোশ্চেনটা সলভ করতে পারি। এই ক্ষেত্রে আমরা খেয়াল করি যে আমার প্রত্যেকটা অপশনে আ ফিউ, ইচ অফ দা, অল অফ দা, এভরি অফ দা এই ধরনের কিছু ব্যাপার দেওয়া আছে। আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন পড়ে আসছি। সো প্রোনাউনের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা যেই প্রোনাউন গুলো দেখে থাকি সেইখানে 100% এই যে প্রোনাউন গুলো ইচ, এভরি, অল এগুলো আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস বুঝি যে এই যে ইচ এবং এই যে আমার এভরি, এই দুইটা ক্ষেত্রে আমরা সাধারণত একটু আলাদা দেখি। ইচকে যদি আমরা ভাবি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেগুলো আছে সেগুলোকে আমরা এই ইচ দিয়ে আমরা শুরু করে থাকি, অন্যথায় এই অল, ফিউ বা এভরি এগুলো হচ্ছে আমাদের যে ইনডিফিনিট প্রোনাউন গুলো আছে সেগুলোকে ইন্ডিকেট করে। সো আমাদের দেখতে হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা এবং সেই অনুযায়ী আমাদের পরবর্তীতে অবজেক্ট বা এক্সটেনশন গুলো ঠিক আছে কিনা, তাহলেই কিন্তু আমরা খুব সহজেই কারেক্ট সেন্টেন্স গুলোকে ধরে ফেলতে পারবো। সো এই ক্ষেত্রে প্রথম যেটা আছে অপশন, আ ফিউ অফ দ্য বয়েজ অথবা আ ফিউ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ। তাহলে ফিউ দিয়ে কিন্তু আমরা একটা অনির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছি, কিছু সংখ্যক কিন্তু অনির্দিষ্ট, কিন্তু এখানে আবার বলতেছি হচ্ছে 3 বয়েজ গট আ প্রাইজ।
তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারি যে এই প্রথম যে আমাদের অপশনটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য না। তারপরে আমাদের যে অপশনটা আছে যে এভরি অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, এইখানে একটা ব্যাপার আছে যে এভরি অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, তার মানে বালক যে তিনজন আছে তিনজনের সকলেই একটা প্রাইজ পেয়েছে, এরকম বোঝায় বাক্যের অর্থটা। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা বুঝতে পারছি যে তিনটা যে বালক আছে তারা কিন্তু একটা প্রাইজ পায়নি। তাহলে যে ব্যাপারটা দাঁড়ায় যে এই সেন্টেন্সটা আমরা সঠিক হিসেবে গ্রহণ করতে পারি না। all of the three boys got a prize, এইটাও কিন্তু একটা মজার জিনিস যে all of the three boys got a prize, এই ক্ষেত্রে আমরা দেখব যে সবাই মিলে একটি পুরস্কার পেয়েছে, এই কথাটাও কিন্তু আলটিমেটলি গ্রহণযোগ্য না। তাহলে বাকি রইল হচ্ছে কি each of the three boys got a prize। সো এই ক্ষেত্রে আমরা দেখব যে এই যে each মানে হচ্ছে প্রত্যেকে, of the three boys মানে তিনজন বালকের প্রত্যেকেই got a prize অর্থাৎ একটা করে মানে আলাদা আলাদা করে প্রাইজ পেয়েছে। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি যে আমাদের এইখানের অ্যান্সারটা হবে কি এই each of the three boys got a prize, কারণ এই all of the three boys যখন got a prize বলছি তখন সবগুলো বালক একটি প্রাইজ পেয়েছে এটা বোঝাচ্ছি। অন্যদিকে every of the three boys got a prize যখন বলি তখন প্রত্যেকেই কিন্তু একটা একটা পুরস্কার পেল, কিন্তু সবাই মিলে তো একটি পুরস্কার পেতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে গ্রহণযোগ্য হিসেবে নিব না। আর a few of the three boys যখন বলছি তাহলে বুঝতেই পারছি a few হচ্ছে আমাদের অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো কিছু মিলছেই না যে few of the three boys। তো এই ক্ষেত্রে a few বলার পর আমরা যখন আমরা three boys বলবো এটা আসলে গ্রহণযোগ্য হয় না। সো এইভাবে করে কিন্তু আমরা এই কারেক্ট সেন্টেন্স গুলোকে ইজিলি কি করতে পারি, সলভ করতে পারি এবং আমরা সঠিক উত্তরটা দিতে পারি। পরবর্তী যেই কোশ্চেনটা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আবারও কিন্তু একই ধরনের একটা কোশ্চেন চলে আসলো এবং আমাদেরকে বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা আবারও সেটা বলি যে সাবজেক্ট ভার্ব গুলোর যে এগ্রিমেন্টটা আছে সেটা অনুসারে পরবর্তীতে যদি আমরা দেখি যে অবজেক্ট প্লাস এক্সটেনশন গুলো তার সাথে মিলে যাচ্ছে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা সঠিক বলতে পারবো। সো আমরা একটু দেখি যে আমাদের এইখানে এই পার্টিকুলার অপশন গুলোর ভিতর কোনটা সঠিক সেন্টেন্স হতে পারে। এই ক্ষেত্রে আমাদের যেই প্রথম অপশনটা আছে যে দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ এ ফুল। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আবারও বলি যে এই ধরনের সেন্টেন্সে আমরা যখন এই যে দ্যাট কনজাংশনটাকে ইউজ করি, আমরা কানেক্টরসটাকে ইউজ করি, তো সেই ক্ষেত্রে দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ এ ফুল, সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষকে বোঝাচ্ছে। সো মানুষের ক্ষেত্রে আমরা দ্যাট সাধারণত ইউজ করি না, দ্যাটটাকে আমরা বেসিকলি ইউজ করি হচ্ছে কোনো ধরনের পদার্থ বা এমন কোনো কিছু যেটা বস্তুগত, সেই ক্ষেত্রে। তাহলে এই অপশনটা কিন্তু সঠিক রইল না। তারপরে দেখি দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ আ ফুল, সেম একটা জিনিস যে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ আ ফুল, সেম একটা ক্যাটাগরি, সেম জিনিস, এটাও কিন্তু একটা ইনকারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান হুইচ সেইড দ্যাট ওয়াজ আ ফুল, এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি এই হুইচটাও কিন্তু দ্যাটের মতো কাজ করে, অর্থাৎ খুব সহজে আমরা বুঝতে পারছি যে হুইচকে আমরা যখন ইউজ করব তখন কিন্তু আমরা একটা বস্তুগত ব্যাপারকে বোঝাবো, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই যে ম্যান যেটা মানুষ এটাকে কিন্তু বোঝানোর জন্য হুইচ ব্যবহার করতে পারি না। সো এই ক্ষেত্রে এইটাও কিন্তু একটা ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে বাকি রইল একটা এবং সেটাই আমাদের সঠিক অ্যান্সার, দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ আ ফুল। তার মানে এই যে মানুষটা যে কিনা এটা বলেছিল সে ছিল একজন বোকা। তাহলে এই যে হু সেইড দ্যাট আমার এই অংশটা সঠিক আছে, কারণ কি দ্য ম্যান এখানে মানুষকে বোঝাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা হুইচ বা দ্যাটকে কিন্তু ইউজ করতে পারি। হু সেইড দ্যাট অর্থাৎ মানুষ যে কিনা এটা বলেছিল, একজন মানুষ র্যান্ডম যে কিনা একটা কথা বলেছিল সে ছিল একজন বোকা। তাহলে দ্য ম্যান ওয়াজ আ ফুল এই অংশটাকে এই যে ফ্রেজটা আছে হু সেইড দ্যাট, এটা কিন্তু আমরা বুঝতে পারছি দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ আ ফুল। তার মানে এই মানুষটা এই যে আমার বাক্যাংশটা বা ক্লজটা দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ আ ফুল, এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে দ্যাটটা আমার এখানে আছে সেই ক্ষেত্রে আমরা দ্যাট বা হুইচকে কিন্তু কি করতে পারবো না, আমরা ব্যবহার করতে পারবো না। তার মূল কারণটা কি? তার মূল কারণটা হচ্ছে এগুলো সাধারণত বস্তুগত জিনিসকে বোঝাচ্ছে, ব্যক্তিগত জিনিস না বা মনুষ্য জাতীয় কোনো জিনিসকে বোঝায় না।
যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটাকে বের করতে বলা হয়েছে। সো আমরা একটু দেখি, হাউ লং ডিড ইউ ওয়েট। আচ্ছা, এটা কিন্তু একটা খুবই বেসিক কোশ্চেন, যে তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে। হাউ লং ডিড ইউ ওয়েট। এখন অ্যান্সার কিন্তু যে কোনো কিছুই হতে পারে, কিন্তু তবুও আমাদেরকে একটা সামঞ্জস্যপূর্ণ অ্যান্সার বের করতে হবে, যে অ্যান্সারটা মূলত সঠিক হতে পারে। তো আমরা একটু দেখি, টিল লাঞ্চ টাইম, till he came, until 6 o'clock, since this morning। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু একটা আলাদা আলাদা কথা আমাদেরকে বোঝাচ্ছে। till lunch time, till he came, until 6 o'clock, since this morning। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হতে পারে? মূলত আমরা যখন কাউকে জিজ্ঞেস করবো যে হাউ লং, কতক্ষণ পর্যন্ত, তখন সাধারণত আমরা অ্যান্সার গুলো দিয়ে থাকি হচ্ছে এইরকম টিল অথবা আনটিল দিয়ে। তো সেই ক্ষেত্রে সিন্স দিস মর্নিং এইটা হবেই না, কারণ আমরা সিন্স বা ফর এগুলো সম্পূর্ণ আলাদা ধরনের সেন্টেন্সে ইউজ করে থাকি। তাহলে সিন্স হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম থেকে কোনো কিছু শুরু হলে সেটা বোঝানোর জন্য আমরা সেন্টেন্সে ইউজ করি। তাহলে সিন্সটা আমাদের বাদ। আচ্ছা, আনটিল 6 o'clock, তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়ায়, বা টিল লাঞ্চ টাইম, দুইটাই কিন্তু আমরা সময়ের ব্যবধান অথবা একটা সময়কে বোঝাচ্ছে, বুঝতে পারছি। তাহলে দেখি যে এই ধরনের কোশ্চেন গুলো যখন আমাদের এক্সামে আসবে, আমাদেরকে একটু কৌশলী হতে হবে। সবকিছু তো মুখস্থ করে বা রুলস নির্ভর আমরা অ্যান্সার দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে যদি একটু খেয়াল করি যে টিল লাঞ্চ টাইম আর আনটিল 6 o'clock দুইটাই সময়কে বোঝাচ্ছে। সো আলটিমেটলি দুইটাই কিন্তু একই ধরনের অ্যান্সার হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই দুইটাকে কি করতে পারি? অ্যাভয়েড করতে পারি। আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি হচ্ছে টিল হি কেম। কেন? কারণ হচ্ছে হয়তোবা আমরা এখানে বুঝে নিব যে আমরা কারোর জন্য অপেক্ষা করছিলাম। সো হাউ লং ডিড ইউ ওয়েট, সে আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। সো টিল হি কেম আই ওয়েটেড। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদেরকে মানে মাথাটাকে খাটিয়ে তারপর অ্যান্সারটা করার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা ভুল অ্যান্সারটা না করে দিয়ে আসি। যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কারেক্ট প্রিপোজিশন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রিপোজিশন চলে আসে। আমাদের যেই পার্টস অফ স্পিচ গুলো আছে সেগুলোর ভিতরে প্রিপোজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রিপোজিশন গুলোর ক্ষেত্রে আমরা রিকমেন্ড করে থাকি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো এগুলো বেশি বেশি পড়তে। কারণ কি, এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো খুব বেশি পরিমাণে চলে আসে। তাহলে আমরা যদি একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো সঠিকভাবে জেনে বুঝে পড়ে তারপরে পরীক্ষা হলে যাই, আমরা নিশ্চিতভাবে এক দুইটা কোশ্চেন কিন্তু কমন পেয়ে যেতেই পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে এই যে কোশ্চেনটা, আই অ্যাম নট ব্যাড ড্যাশ টেনিস, তার মানে এটা হচ্ছে একটা খেলার নাম। তাহলে এই খেলায় আমি এতটাও খারাপ না, আমি হয়তোবা পারদর্শী না, বাট আমি এতটাও খারাপ না। সো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ইন, অ্যাট, অ্যাবাউট, উইথ। সো আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যাড কে না পেলেও আমরা কিন্তু গুড অ্যাট এটা আমরা পেয়ে থাকি। এই গুড অ্যাট মানে হচ্ছে কোনো কিছুতে দক্ষ, অর্থাৎ কারো কিছুতে দক্ষতা থাকলে আমরা বলে থাকি যে হি ইজ গুড অ্যাট দ্যাট, she is good at this। সো এই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে আই এম নট ব্যাড, মানে গুড মানে কিন্তু আমরা অ্যান্টোনিম হিসেবে নট ব্যাড কে ইউজ করতেই পারি। তাহলে এই প্যাটার্নকে যদি আমরা ফলো করি, তাহলে নট ব্যাড এর পরেও আমরা কি বসাতে পারি? আমরা অ্যাড বসাতে পারি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কিন্তু অ্যাট, আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস। তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় প্রচুর চলে আসতে পারে। যেমন আমরা বলতে পারি একটা কোশ্চেন এরকম যে হি ইজ নট অ্যাওয়্যার ড্যাশ হিজ স্টাডিজ। তো সেই ক্ষেত্রে যদি এরকম আমরা একটু অপশন দেই যে এ হচ্ছে অন, বি হচ্ছে ইন, সি হচ্ছে অফ, আর ডি হচ্ছে অ্যাট, তাহলে আমরা খেয়াল করব যে এখানে অ্যান্সারটা হবে অফ। কেন? কারণ অ্যাওয়্যার অফ মানে হচ্ছে সচেতন। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইজিলি বলতেই পারি যে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ভালো মতো পড়ি, তাহলে কিন্তু এইখানে যে অ্যাওয়্যার অফ বসবে এটা বলতে আমাদের খুব
কম পরিমাণ সময় লাগবে, হয়তো বা 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড, এবং এই সময়গুলো কিন্তু আমাদেরকে পরবর্তী যে কোনো কোশ্চেনে ভাবার জন্য আমাদের কি করবে, একটা ওপেন স্পেস দিবে, সময় দিবে। সেগুলোকে যত বেশি আমরা দ্রুত অ্যান্সার করতে পারবো সঠিকভাবে, তত বেশি আমাদের জন্য কি হবে, ভালো হবে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টল। তাহলে এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো, এইসব পরীক্ষায় এই যে অ্যান্টোনিম অথবা সিনোনিম, অর্থাৎ অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, সিনোনিম মানে হচ্ছে আমাদের যে সম্পূরক যে শব্দটা থাকে, সমার্থক শব্দ আমরা বলে থাকি। তাহলে এই বিপরীত শব্দ বা সমার্থক শব্দ প্রায় এইরকম কোশ্চেন চলেই আসে আমাদের পরীক্ষায়। তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টল, যখন আমরা বলছি জেন্টল মানে হচ্ছে শান্ত, তাহলে এইটা কিন্তু মুখস্থ করে এসে আমরা উত্তর দিব তা না, তবে হ্যাঁ বেশ একটা চর্চা আমাদের দরকার আছে। আমাদের যে ভোকাবুলারি পার্টটা আছে, অর্থাৎ আমরা যখন প্রস্তুতি নিব তখন কিন্তু আমাদেরকে ভোকাবুলারি সম্পর্কেও পড়তে হবে। তো যখন আমরা ভোকাবুলারি সম্পর্কে পড়তে যাব, তখন আলটিমেটলি এই যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের, রুট ওয়ার্ডের, মূল ওয়ার্ডের, সেটা অ্যান্টোনিম এবং সিনোনিম বোথ যদি আমরা শিখে নিতে পারি, অন্তত 2টো করে বা 3টে করে, তাহলে কিন্তু আমাদের এক্সাম হলে এগুলো আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে যে জেন্টল ওয়ার্ডটা আছে, এই জেন্টল মানে হচ্ছে খুবই শান্ত। তাহলে এই ক্ষেত্রে 4টা অপশন আছে, হার্শ, ক্লেভার, মডেস্ট, রুড। তাহলে আমাদের অ্যান্সারটা কি হতে পারে, আমাদের অ্যান্সারটা হতে পারে রুড। কেন? রুড মানে যে জিনিসটা সেটা সম্পূর্ণ জেন্টেলের বিপরীত, অর্থাৎ জেন্টেল হচ্ছে আমাদের কি শান্তশিষ্ট, আর রুড মানে হচ্ছে তীক্ষ্ণ স্বভাবের, অর্থাৎ রুক্ষ স্বভাবের কেউ। সো এই জেন্টেলের সাথে কিন্তু আলটিমেটলি ক্লেভার বা মডেস্ট পুরোপুরি যায় না, কারণ মডেস্টটা সাধারণত যায় হচ্ছে আমাদের সিনোনিম হিসেবে, সমার্থক শব্দ হিসেবে। ক্লেভার মানে হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা শব্দ, হার্শ মানেও সম্পূর্ণ আলাদা একটা ঘটনা। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে আমাদের কি, আমাদের অ্যান্সারটা হবে রুড, কারণ এটাই মানে হচ্ছে জেন্টেল মানে ভদ্রচিত কিছু, আর রুড মানে হচ্ছে খুবই রুক্ষ ধরনের স্বভাব, এরকম কোনো কিছু বোঝানোর জন্য এই ওয়ার্ডটাকে ইউজ করা হয়। আমরা পরবর্তী যেই কোশ্চেনটা আছে সেখানে চলে গেলে দেখবো একইভাবে চলে এসেছিল, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল। তাহলে এই যে ওয়ার্ডটা, এটা কিন্তু একটা নতুন শব্দ বলা যায়, যে জোভিয়ালের সিনোনিমটা কি হতে পারে। সো জোভিয়াল মানে হচ্ছে সাধারণত হাসি খুশি থাকে এমন কাউকে বোঝায়, অর্থাৎ যে মানুষটা খুব হাসি খুশি থাকে বা যার ভেতরে তেমন কোনো প্রকার ব্যাড সাইড নেই, সে সবসময় মানুষকে আনন্দ দিয়ে থাকে, এই ধরনের স্বভাবের মানুষকে আমরা জোভিয়াল বলে থাকি। এবং এটার সিনোনিম মানে হচ্ছে কি, আমাদের সমার্থক শব্দটা বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা একটু দেখি যে অপশনগুলো কি কি, জলি, গেই, জেলাস, হ্যাপি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে জলি। তার মানে কি, একটু আগে আমি বলেছি যে জোভিয়াল মানে হচ্ছে যে খুব হাসি খুশি থাকে, আনন্দ যার ভেতরে পাওয়া যায়, যার সাথে কথা বললে তার চোখে মুখে আমরা একটা আনন্দের ভাব প্রকাশ পাবো, প্রশান্তি দেখতে পাবো। তো সেই হচ্ছে কি জলি মাইন্ডেড, তাকে আবার আমরা কি বলি, জোভিয়াল। তাহলে একই কথা, যে এই ধরনের কোশ্চেন আমাদের চলেই আসবে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায়, এবং বিসিএস এক্সামের যে প্রিলিমিনারি অংশটা আছে এইসব ক্ষেত্রে প্রচুর পরিমাণে আসে। সো আমাদের যদি এই ধরনের প্রস্তুতিটা থাকে সিনোনিম বা অ্যান্টোনিমের উপর, ইজিলি আমরা এই অ্যান্সার গুলো করতে পারবো। তারপরে যে জিনিসটা আছে, যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট, অর্থাৎ আবারও কিন্তু বলছি যে এই যে কম্পিটেন্ট, আমরা সাধারণত কম্পিটিটিভ এক্সামের কথাটা বলছি না বারবার, যে প্রতিযোগিতামূলক পরীক্ষা। তাহলে এই যে কম্পিটেন্ট এই শব্দটার যে সিনোনিম, তার মানে কি, অর্থাৎ সমার্থক শব্দটা কি হতে পারে। একই ধরনের একই প্যাটার্নের কোশ্চেন, এটার অ্যান্সার হবে কেপেবল। কেপেবল মানে হচ্ছে কোনো কিছু করতে পারে এমন, অর্থাৎ করার মতো যার অ্যাবিলিটি আছে। তাহলে এই যে কম্পিটেন্ট যে আছে, অর্থাৎ সে কোনো কিছু করার যোগ্য, এরকম যখন বোঝায় তখন আমরা এই কম্পিটেন্ট ওয়ার্ডটাকে ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে এইটার পারফেক্ট সিনোনিমটা হচ্ছে কেপেবল। এখানে কিন্তু আরো 3টা অপশন আছে, যে সার্কামস্পেক্ট, ডিসক্রিট, প্রুডেন্ট, এগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে আমরা কি পাই, আমরা অর্থ পেয়ে। এইগুলোর অর্থগুলো যদি আমরা একটু খেয়াল করি, যখন আমরা বলি সার্কামস্পেক্ট, তখন এটা মানে আমরা সাধারণত সতর্ক বোঝাই, সতর্ক অবস্থা। ডিসক্রিট মানে হচ্ছে সাধারণত পৃথকীকরণ বা পৃথক করা কোনো কিছুকে আমরা যদি ধরে নেই যে পৃথক করা। আর প্রিউডেন্টটা হচ্ছে কিছুটা সার্কামস্পেক্টের মতোই, যেটাকে আমরা সতর্ক বলতে পারি, অথবা আমরা বলতে পারি বিচক্ষণ বা দূরদর্শী। আমরা বিচক্ষণ শব্দটাও ইউজ করতে পারি এখানে, বা দূরদর্শী।
সো স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে কম্পিটেন্ট যেটা মানে হচ্ছে সক্ষম বা কোনো কিছুতে দক্ষ এরকম বোঝায়, সেই ক্ষেত্রে এটার পারফেক্ট অ্যান্সারটা হবে কেইপেবল। অর্থাৎ আমরা এখানে অ্যান্সারটা দিব হচ্ছে কেইপেবল। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের প্রায় সময় এই সিনোনিম অ্যান্টোনিমের সাথে সাথে একটা শব্দের নাউন, দেন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে আমাদের অ্যাডভার্ব বা ভার্ব, এই ধরনের ফর্মগুলো কিন্তু আমাদের জানতে হয়। সো আমরা যদি একটু বলি যে এই সব দক্ষ বা সমর্থ, এই ধরনের ক্ষেত্রে আমরা নাউনটাকে বলে থাকি হচ্ছে অ্যাবিলিটি। আমরা কি বলি? আমরা বলি হচ্ছে অ্যাবিলিটি। অন্যথায় আমরা অ্যাডজেক্টিভকে বলে থাকি এইবল, যেটা হচ্ছে একটা হাবোদক কোনো কিছুকে বোঝাচ্ছে। এইবল মানে করতে সক্ষম, পারদর্শী। আর অন্য ক্ষেত্রে এটার অ্যান্টোনিমটা হয়ে যায়, মানে বিপরীত শব্দটা হয়ে যায় হচ্ছে আনএইবল। আচ্ছা, এইটার অ্যাডভার্বটা কি হয়ে যায়? জাস্ট একটা এলওয়াই যোগ করলেই এইবলি, এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আর ভার্বটা হয়ে যায় হচ্ছে ইনেইবল। ইনেইবল অর্থাৎ কোনো কিছু করতে সক্ষম, অর্থাৎ যেটা এখন করতে বা কোনো কিছু করা বোঝাচ্ছে, তখন এটা ইনেইবল। সো আমরা সাধারণত ভুল করি কি, এই অ্যাডজেক্টিভটা যেটা হচ্ছে এইবল, যার বিপরীত শব্দ হচ্ছে আনএইবল, এটার সাথে এটাকে মিলিয়ে ফেলি। এনেইবল হচ্ছে একটা ভার্ব আর আনএইবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এই যে অ্যান্টোনিম, সিনোনিম, দেন হচ্ছে এই যে আমাদের আলটিমেটলি যে ফরমেশন গুলো ওয়ার্ডের, অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ যেটাকে আমরা বলি, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। যদি আমরা এই ধরনের টপিকগুলো একটু পড়ি, এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এগুলো যদি আমরা একটু পড়ি, তাহলে কিন্তু আমরা খুব সহজে কি করতে পারবো? অ্যান্সার করতে পারবো এই ধরনের বিসিএস এক্সাম গুলোতে অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা। যেটা আসছি, এটা কিন্তু আমাদের একটা লিটারেচার পার্টের একটা কোশ্চেন বেসিকলি। সো এখানে কোশ্চেনটা আসছে যে হু ইজ দ্য অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস। তাহলে এই ক্ষেত্রে আমরা বলেছি যে লিটারেচারের ক্ষেত্রে যে ভাগগুলো আছে, আমরা পোয়েট্রি ধরতে পারি, আমরা ড্রামা ধরতে পারি, নোভেল গুলোকে ধরতে পারি। তো এই যে পার্টিকুলার যে সাইটগুলো আছে, এগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। এবং ইংলিশ লিটারেচারে কখন কোন যুগে কোন পয়েট অথবা কোন লেখক অথবা কোন ঔপন্যাসিক কেমন লিখেছেন এবং তাদের কোন কোন উল্লেখযোগ্য লেখাগুলো আছে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সো পার্টিকুলারলি এখানে অ্যান্সারটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। এখানে থমাস হার্ডি বা জর্জ ওরওয়েল বা এইচ.জি. ওয়েলস কোনোটাই অ্যান্সার হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই ধরনের কোশ্চেন যখন আমরা অ্যান্সার করব, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আলটিমেটলি আমাদের একটা ভালো জ্ঞান রাখতে হবে, আমাদের একটা নলেজ থাকা লাগবে যে এইচ.জি. ওয়েলস তার কি ধরনের লেখাগুলো আছে, বা জর্জ ওরওয়েল সে কেমন ধরনের লেখক ছিলেন, থমাস হার্ডি সে কেমন ছিলেন, আর্নেস্ট হেমিংওয়ে সে কেমন ছিলেন। যখন আমরা জানবো, তখনই কিন্তু আমরা এই সঠিক অ্যান্সার গুলো করতে পারবো। সো বেসিকলি এই যে ফেয়ারওয়েল টু আর্মস, এই পার্টিকুলার যেই বইটা যেটা কিনা আর্নেস্ট হেমিংওয়ে লিখেছেন, এটা এক ধরনের উপন্যাস আমরা বলতে পারি। এটাকে আমরা বলে থাকি একটা নোভেল। এবং এইটা মূলত একটা যুদ্ধাবস্থায় যে নরনারীর, মানে স্বাভাবিক পুরুষ বা যে মহিলা, তাদের যে সংকটময় যে একটা অবস্থা, তাদের যে ভালোবাসার সাথে তাদের এই যে এক ধরনের সংকটময় অবস্থার কথা এই পার্টিকুলার নোভেলে বলা হয়েছিল, যেটা কিনা লিখেছিলেন আর্নেস্ট হেমিংওয়ে। একইভাবে আমরা এই কোশ্চেনটা দেখব, হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইখানে ওই যে আগের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনের একজন কিন্তু এখানে অপশনে আবারও আছে, তার নাম হচ্ছে জর্জ ওরওয়েল। এছাড়া থমাস মোর, বরিস প্যাস্টারনাক, চার্লস ডিকেন্স, এরা সবাই এখানে অপশনে আছে। তাহলে অ্যানিম্যাল ফার্ম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বই এবং এটা লিখেছেন হচ্ছে জর্জ ওরওয়েল। এবং উনি কিন্তু এছাড়াও আরো অনেক ধরনের লেখনী উনার আছে। সো আমরা পার্টিকুলারলি যেটা বলেছি, যদি লিটারেচার পার্টে আমরা ভালো করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই প্রত্যেকটা ফেজ ওয়াইজ যে ধরনের লেখকগুলো ছিলেন তাদেরকে নিয়ে পড়তে হবে, তাদের উল্লেখযোগ্য যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে, এবং তাহলে আমরা কি করতে পারবো? অ্যান্সার গুলো সঠিকভাবে দিতে পারবো। এই যে অ্যান্সারটা এখানে অ্যানিম্যাল ফার্ম, এটাও হচ্ছে এক ধরনের নোভেল এবং সেটা লিখেছেন হচ্ছে জর্জ ওরওয়েল, যিনি মূলত ভারতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে সে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে নিজেকে উন্মোচিত করেন, সেখানে নাগরিকত্ব লাভ করে। এবং এই যে অ্যানিম্যাল ফার্ম, এটা মূলত 1945-এ
প্রকাশিত হয়। তাহলে এই যে তথ্যগুলো, এগুলো আমাদেরকে রাখতে হবে। যদি আমরা এই তথ্যগুলো অ্যাকুমুলেট করতে পারি, তাহলেই কিন্তু আমরা লিটারেচার পার্টে খুব সাবলীলভাবেই অ্যান্সার করতে পারবো। পরের যে কোশ্চেনটা একই ধরনের কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? তার মানে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে ভারত, সেই ভারতের কোন না কোনো লেখক এটা লিখেছেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটার লেখক কে ছিলেন? এটার অ্যান্সার হচ্ছে আবুল কালাম আজাদ। এবং এই ক্ষেত্রে আমরা যদি একটু বলি যে আবুল কালাম আজাদ কে ছিলেন, তিনি কিন্তু আলটিমেটলি অনেক ধরনের বইয়ের রচয়িতা, এবং সেই ক্ষেত্রে এই আবুল কালাম আজাদের যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা বই। এবং এই ধরনের বইগুলো আমরা সাধারণত পড়ে থাকি এবং দেখে থাকি যে এক্সামে কিন্তু সাধারণত এগুলো চলে আসে। কখনো এগুলো টপিক ওয়াইজ আসে যে এগুলো কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে, অথবা মাঝে মাঝে এর অথরটাকে, এই কোশ্চেনটাই কিন্তু সরাসরি চলে আসে। এই পার্টিকুলার যেই বইটা, এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম অর্থাৎ কিভাবে ইন্ডিয়া হচ্ছে স্বাধীনতা অর্জন করেছিল। তো ওই যে ব্রিটিশ আমলটা আছে, যেখানে তারা ভারতীয় উপমহাদেশকে রীতিমতো শোষণ করেছিল, সেই ব্রিটিশ আমলে কিভাবে ইন্ডিয়ার মানুষজন চলাফেরা করতো, বা ভারতীয় যেই উপমহাদেশের এই ধরনের মানুষজনের যে অবস্থা, তাদের জীবন ধারণ, এবং কিভাবে তারা সংগ্রামের মাধ্যমে এই ব্রিটিশ যে ঔপনিবেশিক তারা ছিল আমাদেরকে শোষণ করেছে, তাদের থেকে মুক্তি লাভ করলো। এই বইটার মূল প্রতিপাদ্য বিষয় ছিল সেটা। এবং আবুল কালাম আজাদ একজন প্রখ্যাত লেখক ছিলেন, এবং তিনি কিন্তু ভারতের সাবেক যে শিক্ষামন্ত্রী হিসেবেও তিনি বহাল ছিলেন। তাহলে আমরা পরের কোশ্চেনটাই চলে যাই, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কেটল? তাহলে আমরা কিন্তু বলেছি যে পার্টস অফ স্পিচ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্রামারের সবগুলো আইটেমের ভিতরে খুবই বেসিক একটা আইটেম হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ বলা যায়। তাহলে এই যে নাউন, এই নাউনটা কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে থাকি। আমরা বলে থাকি হচ্ছে কনক্রিট নাউন, আরেকটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, এই কনক্রিট নাউনের যে চারটা অংশ আছে, সেখানে আমরা পাই প্রপার নাউন, আমরা পাই কমন নাউন, আমরা পাই কালেকটিভ নাউন, আমরা পাই হচ্ছে সাধারণত ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই যে পার্টিকুলার নাউনগুলোর যে কোনো একটাই কিন্তু এই ক্যাটেল ওয়ার্ডটা হবে। সো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। আমরা যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা রাখতে পারি, তাহলে কিন্তু এটা অ্যান্সার করা খুব কঠিন কিছু না। সো মূলত এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই হবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে সাধারণত এমন কিছুকে বোঝায় যেটাকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি হচ্ছে হ্যাপিনেস। হ্যাপিনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এটাকে আমরা অনুভব করি, এটা কিন্তু ধরা ছোঁয়া যায় না। আর কনক্রিট নাউন গুলো হচ্ছে সেই ধরনের নাউন যেগুলোকে আমরা ধরতে পারি, ছুতে পারি, বা এগুলোকে আমরা অনুভবও করতে পারি বা বুঝতে পারি। আলটিমেটলি অনুভবটা শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য রাখাটাই হচ্ছে বেটার অপশন। তাহলে এই ক্ষেত্রে আমরা খেয়াল করি যে ক্যাটেল ওয়ার্ডটা ইদার এটা প্রপার হবে অর কমন, ইদার এটা কালেকটিভ হবে অর ম্যাটেরিয়াল। তাহলে একটু খেয়াল করে, প্রপার নাউন গুলো হচ্ছে মানুষের যে কোনো কিছুর নাম, অর্থাৎ সেটা ব্যক্তি, বস্তু, যাই হোক না কেন, একটা বিশেষ নাম হচ্ছে প্রপার নাউন। তাহলে এইটা কিন্তু এখানে আসলে ক্যাটেল কোনো বিশেষ নাম না। তো সেই ক্ষেত্রে এই ক্যাটেল ওয়ার্ডটাকে আমরা আলটিমেটলি প্রপার নাউন বলতে পারি না, কারণ ক্যাটেল দিয়ে সাধারণত আমরা গবাদি পশু পাখির যে সমষ্টি আছে সেটাকে বোঝাই। তাহলে এই ক্যাটেল ওয়ার্ডটা একটা বিশেষ নাম কখনোই হতে পারে না। ওকে, এটা একটা ম্যাটেরিয়াল নাউন কি হতে পারে? না, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন হয় না, কারণ এটা বস্তুগত জিনিস। যেমন প্রপার নাউন হিসেবে বাই দ্য ওয়ে আমরা ঢাকা, অথবা আমার নাম হিসেবে আমি রেজা বলতে পারি, এক্সেট্রা এক্সেট্রা। সেম ভাবে ম্যাটেরিয়াল নাউন হিসেবে আমরা বলতে পারি গোল্ড, আমরা বলতে পারি ওয়াটার, এক্সেট্রা এক্সেট্রা। সো এই দুইটা কিন্তু আমাদের বাদ হয়ে গেল, এই দুইটা কিন্তু কখনো অ্যান্সার হতে পারে না। সো বাকি রইল একটা কমন, আরেকটা হচ্ছে কালেকটিভ। এখন কমনের ব্যাপারটা হচ্ছে এমন একটা নাউন যে নাউনটা দিয়ে সবকিছুকে মানে এমন ভাবে বোঝায়
যার হচ্ছে সাধারণত আমরা কি পেয়ে থাকি, আমরা দুই ধরনের জেন্ডার পেয়ে থাকি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে একটা কমন নাউন হিসেবে আমরা যদি বলি বয় অথবা আমরা বলতে পারি গার্ল, তাহলে এই ক্ষেত্রে আমরা খেয়াল করি বয় দিয়ে সকল বালকদেরকে বোঝাচ্ছে, আর গার্ল দিয়ে কিন্তু আমরা বোঝাচ্ছি সকল বালিকাদের। এই যে জেন্ডার ওয়াইজ কিন্তু একটা হচ্ছে আমাদের মাস্কিউলিন আর একটা হচ্ছে আমাদের ফেমিনিন। সো এই কমন নাউন যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা ওয়ার্ড যেটা কিনা সমস্ত জিনিসগুলোকে কমন হিসেবে ধরছে, অর্থাৎ রেজা, অর্থাৎ হতে পারে সেজা, অর্থাৎ হতে পারে সেজান, এটা সবাই হচ্ছে বালক। তো সবাইকে একত্রে আমরা কমন নাউন হিসেবে বয় বলি। অথবা আমরা যদি বলি মিনা, শিনা এক্সেট্রা, এই ধরনের সবার ইন্ডিভিজুয়াল নেমগুলো যেগুলো প্রপার নাউন, এগুলোকে একত্রে আমরা বলতে পারি গার্ল। সো এগুলো হচ্ছে কমন নাউন। সো আলটিমেটলি ক্যাটেল ওয়ার্ডটা কিন্তু এই ক্ষেত্রে এইভাবে বোঝায় না। সো আনসারটা হবে কালেকটিভ নাউন। সো এই যে ক্যাটেলটা, এই ক্যাটেলটা একটা কালেকটিভ নাউন, এটাকে আমরা বলে থাকি হার্ড অফ ক্যাটেল, হার্ড অফ ক্যাটেল। অথবা আমরা এরকম আরো পেয়ে থাকি শোল অফ ফিশ। এই ধরনের যে আমরা শব্দগুলো পেয়ে থাকি এক্ষেত্রে যে ক্যাটল বা আমরা যে বলতেছি হচ্ছে শোল অফ ফিশ, এগুলো হচ্ছে আমাদের কি আলটিমেটলি কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন গুলো হচ্ছে সমষ্টিগত জিনিস, এবং এই যে এখানে কিন্তু সমষ্টি বোঝাচ্ছে আলটিমেটলি। ঠিক আছে? সো এইভাবে করে আমরা যদি নাউনের যে ক্লাসিফিকেশনটা আছে এটা বুঝতে পারি, তাহলে এটা অ্যান্সার করা খুব কঠিন কিছু না। পরবর্তীতে আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। তাহলে একটু আগে আমরা এটার ব্যাখ্যা কিন্তু দিয়ে দিয়েছি যে গার্ল হচ্ছে কেমন ধরনের নাউন। গার্ল হচ্ছে বেসিকলি কমন নাউন। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি কমন নাউন। এটা না ম্যাটেরিয়াল না প্রপার, কারণ প্রপার হিসেবে আমরা যে কোনো নাম ইউজ করতাম, যেমন আমরা একটু আগে বলেছি সিনা বা মিনা, এগুলো হচ্ছে প্রপার নাউন। সো এটা হবে না। সো ম্যাটেরিয়াল নাউনও না, মেয়ে যেটা আমরা বলছি বাংলায়, এটা ম্যাটেরিয়াল হতে পারে না। আর কালেকটিভ হচ্ছে না, কারণ এখানে সমষ্টিগত কোনো কিছুকে বোঝাচ্ছে না। সো আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে কমন নাউন। পরের যে কোশ্চেনটা আছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট, অর্থাৎ এটা কিন্তু একটা মোটামুটি আমরা বলতে পারি ফ্রেজ এন্ড ইডিয়ামস। সো আমাদের এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফ্রেজ এন্ড ইডিয়ামস খুবই গুরুত্বপূর্ণ। সো এই ফ্রেজ এন্ড ইডিয়ামস সম্পর্কে আমাদের কিন্তু একটা ভালো ধারণা রাখতে হবে। আমরা যদি ফ্রেজ এন্ড ইডিয়ামস গুলোর ইংলিশ টু ইংলিশ মিনিং না জানতে পারি, তাহলে কিন্তু এই অ্যান্সার গুলো দেওয়া আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা একটু খেয়াল করি হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট। দেখে মনে হচ্ছে সাদা হাতি, কিন্তু আলটিমেটলি কিন্তু এটার মিনিং সাদা হাতি না। অর্থাৎ প্রথমেই যে বলেছে অ্যান এলিফ্যান্ট অফ হোয়াইট কালার, অপশনটা এটা কিন্তু ভুল, এটা হবে না। আ ব্ল্যাক মার্কেটার, তাহলে হোয়াইট এলিফ্যান্টের নিশ্চয়ই কোনো একটা অবস্থাকে বোঝাচ্ছে, কিন্তু ব্ল্যাক মার্কেটার যেটা হচ্ছে কালোবাজারি, যেটা আসলে হোয়াইট এলিফ্যান্ট দিয়ে বোঝানো হয় না। তাহলে এটাকে আমরা নিচ্ছি না অপশন হিসেবে। তারপর আমরা যদি দেখি আ ভেরি কস্টলি অর ট্রাবলসাম পজিশন, তাহলে এইটা কিন্তু আমাদের মোটামুটি এই হোয়াইট এলিফ্যান্টের সাথে মিলে যায়। অর্থাৎ হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে এমন একটা ফ্রেজাল ওয়ার্ড যেটার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে এমন একটা জিনিস যেটা খুবই ব্যয়বহুল, যেটাকে মেনটেইন করতে হলে প্রচুর ব্যয় আমাদের করতে হয়, কিন্তু আলটিমেটলি তেমন কোনো আমাদের কাজে আসে না। সো এই যে হোয়াইট এলিফ্যান্টটা আছে, এটার আমার যদি মিনিং বের করতে হয়, আমরা খুব ইজিলি এই মিনিংটা এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন এটাকে নিয়ে নিতে পারি। পরের যে অপশনটা আছে হোর্ডার, এটা কিন্তু এখানে আর হবে না। তাহলে এই ধরনের কিন্তু অনেক কিছু আমরা পেয়ে যাই। আমরা কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে এই ধরনের প্রচুর কোশ্চেন আমরা পাবো, এবং এগুলোকে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদেরকে খুব সুন্দর করে অ্যান্সার করতে হবে। অর্থাৎ আমরা যদি বলি এবিসি, এটাও হচ্ছে এক ধরনের ফ্রেজ এন্ড ইডিয়মস। তাহলে এবিসি হচ্ছে আমাদের বাংলায় যদি বলি প্রাথমিক জ্ঞান, তার মানে হচ্ছে একদম যে বেসিক বা ফান্ডামেন্টাল যে নলেজটা আছে সেইটা বোঝানোর জন্য আমরা কিন্তু আলটিমেটলি এই এবিসিটাকে বোঝানো হয় সাধারণত। সো এই বেসিক বা ফান্ডামেন্টাল নলেজ। সো এইভাবে করে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে এই ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো কিন্তু আমাদের এক্সামে চলে আসতে পারে। আর মানে হচ্ছে এই যে পার্টিকুলার কোশ্চেনটা যেটা ছিল হোয়াইট এলিফ্যান্ট, সেটা হচ্ছে ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন, অর্থাৎ খুবই দামি একটা জিনিস, ব্যয়বহুল একটা জিনিস, কিন্তু এটা আমাদের খুব বেশি একটা কাজে আসতেছে না। তাহলে এইভাবে করে কিন্তু আমরা আমাদের যেই
10তম বিসিএসটা ছিল, সেটার কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে ফেললাম এবং আমরা দেখে নিলাম যে কিভাবে এই ধরনের কোশ্চেন যদি অন্য কোনো এক্সামে আমাদের আসে আমরা কিভাবে এগুলোর অ্যান্সার করতে পারি। সো সবাই অনেক ভালো থাকবে, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।